আবারও একটি গানে যাব, কমলিকার কাছে যাব। কমলিকা একটা গান, তবে কমলিকার গানের আগে যদি, কমলিকা যেহেতু এমন একটা বাড়ির মেয়ে যেখানের পুজোর গল্প আমরা ছোট থেকে শুনে এসেছি, সেই বিষয়ে যদি কমলিকার অভিজ্ঞতার একটু গল্প শুনি। হ্যাঁ, বাড়ির পুজো তো একটা আলাদা ঐতিহ্য সত্যি থাকে। একদমই। প্রথম তো যেটা আমি খুব প্রিভিলেজড মনে করি, যে এরকম একটা বড় পরিবার, ইন দ্য সেন্স খুব বড় নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অনেক অনেক বেশি, এবং আমাদের সারা বছর সবাই যে যার কাজের মতন থাকে, কিন্তু পুজোর সময় সবাই যে আমরা এক জায়গায় হই, ভাই বোনেরা, জেঠু জেঠিমা, যারা বিদেশে থাকে তারাও আসে, তো সেই যে একটা আড্ডা, সেই আড্ডাটা বোধহয় কোথাও গেলে আর পাওয়া যায় না। বোধহয় কমলিকা, সত্যি কথা বলতে যাদের বাড়ির পুজো তারা বোধহয় সেই পুজো ছেড়ে সেইভাবে প্যান্ডেল হপিং, যেটা এখন খুব ট্রেন্ডি কথা ওয়ার্ড, প্যান্ডেল হপিং, সেটা কিন্তু বোধহয় করতে যেতে মনও চায় না, তাই না? না, মানে যেহেতু এখন পুজো একটু আগে থেকেই উদ্বোধন হয়ে যায়, তো তখন হালকা একটা ইচ্ছা থাকলেও মানে ওই যে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখার মজাটা পাই না, কারণ আমাদের নিজেদের পরিবারে এবং যে নিয়ম নিষ্ঠা মেনে পুজোটা হয় সেটা এত বেশি আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, এতটা আকর্ষণ করে যে অন্য কিছু আর মাথায় আসে না যে কোনো দিন ওগুলো করবো বলে। ঠিক। তারপর ধরো ভাই বোনেরাও যে সকলে এক জায়গায়, ধরো কাজে কর্মে সবাই নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক সময় ব্যস্ততার মাঝে এই যে পুজোর 4টে দিন, আর ওই যে দালানে একেবারে সব গোল হয়ে বসে আড্ডা। হ্যাঁ, শুধু গোল হয়ে আড্ডা না, ঢাকের তালে তালে নাচা সবাই মিলে, যে যেরকম পারে। আমাদের পিসিদের ধুনুচি নাচ, এই জিনিসগুলো মানে অনেকে মনে করে যে ওল্ড ট্র্যাডিশন, কিন্তু আমরা ভীষণ রকম এইটার জন্য মুখিয়ে থাকি যে কবে এটা ছাড়া তো পুজো এমনি অসম্পূর্ণ। ধুনুচি নাচ ছাড়া, এই আড্ডা ছাড়া পুজো আর কিভাবে পুরোপুরি? একদমই তাই। ঠিক। একটু কমলিকা একটা জিনিস জিজ্ঞাসা করবো, দেখো যে কোনো বাড়ির পুজোতে তো একটা ইতিহাস থাকে। শ্রাবণ রায়চৌধুরী পরিবারের যে দুর্গা পুজো, তার কি কোনো এরকম ইতিহাস আছে যেটা আমরা জানি না? হ্যাঁ, প্রথম দেখবে একটা কোর্টে কেস চলেছিল যে কলকাতার জন্মদিন, তো কলকাতা কিন্তু জন্মদিন নেই, কারণ ব্রিটিশরা আসার আগে থেকেই কলকাতা ছিল যেহেতু, এবং এটা শোনা যায় যে প্রুভও হয়েছে রিসেন্ট, যে 3টি গ্রাম ছিল, সেই 3টি গ্রাম আমাদের যে প্রথম পূর্বপুরুষ তিনি লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, তিনি এটি লিজে দিয়েছিলেন প্রথম। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে 3টে শহর অলরেডি তার তো অবস্থান আছে, তাহলে নতুন করে সেটা কি করে আবার জন্ম হতে পারে? প্রথম এইটা একটা ফ্যাক্টর, তাহলে কলকাতার জন্মদিন হয় না, এটা বহু পূর্ব প্রচলিত অবস্থিত একটি শহর। এবং সেকেন্ড কথা, রাজা মানসিংহ তার গুরুপুত্রকে, আমাদের যিনি প্রথম পূর্বপুরুষ, 1610 সালে তিনি এই জমিটি গিফট করেন অ্যাজ আ গুরুদান হিসেবে, গুরুদক্ষিণা হিসেবে। তো সেখান থেকে শুরু হয়, এবং একটা লোকের মধ্যে ধারণা থাকে যে বনেদি পরিবার মানে খুব কনজারভেটিভ হবে এবং মেয়েদের কিছু অ্যালাউ করবে না, সেটা নয়। আমাদের যিনি প্রথম পূর্বপুরুষ তিনি কিন্তু তার স্ত্রীর ইচ্ছায় এই প্রথম একচালায় পুজোটি শুরু করেন। এই বিভিন্ন ব্যাপার নিয়ম নিষ্ঠা মেনে সময় ধরে ধরে, এবং সন্ধি পুজোর একটা আমাদের ব্যাপার আছে যে ঘড়ির কাঁটা যত সেকেন্ড তত সেকেন্ডেই শুরু করতে হবে, এবং যে টাইম দেওয়া শেষ পাঁজিতে তার মধ্যেই শেষ করতে হবে, 1 সেকেন্ড বেশি নয়, এবং 108টা পদ্ম দিয়ে মাকে সেইভাবে আমরা সেদিন পুজো করি। মানে কতটা সতর্ক থাকতে হয়, কতটা মানে। আরও একটা কথা বলতে চাই, 2007 সালে আমাদের মোষ বলি পাঠা বলি উঠে গেছে। আচ্ছা। 9টা পাঠা এবং 1টি মোষ বলি হতো, কিন্তু পরে এটা মানে মনে করা হয়েছে যে বলিটা আমাদের ভেতরকার নিজেদের যে লোভ লালসা হিংসা, সেইটা বলি দেওয়ার কথা, একটা নিরীহ প্রাণের বলি দেওয়ার কোনো মানে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে সবাই মিলে ডিসিশনে আসি যে না, আমরা বলি দেব না, চাল কুমড়া বা ফল বলি হিসেবে দিতে হয়, সেইটা আমরা দেব। হ্যাঁ, এটা অনেক জায়গাতেই আছে, চাল কুমড়ো বা আখ বলি দেওয়া হয় একেবারে। আর এটা ভীষণ সুন্দর জিনিস, এটার জন্য তোমাদের পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা দুটোই জানাই, যে তারা এইটা ভেবেছে যে সত্যি তো অবলা নিরীহ পশুদের বলি দেওয়াটা খুব একটা সেই অর্থে মা খুশি হন না। আর একটা এই কথাতেই মনে পড়লো, এখানে রয়েছে যিনি রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি লালুর একটি কাহিনী ছিল এরকম, যে মা এরকম বলি দেয়া হবে এবং পাঠা বলি দেয়া হবে, তখন গিয়ে বলেছিল যে একটু দুষ্টু বুদ্ধির ছিল তো, সেই মতো প্রমাণ করেছিল যে কোনো মাই কিন্তু সন্তানের বলি চায় না, এবং তার কাছে সে জগৎ জননী।
তো জগতের একটা কীট পতঙ্গও তার সন্তান তুল্য, তো তিনি সেটা চান না। শুনে খুব ভালো লাগলো কমলিকা। এবার একটা গানে যাই কমলিকা, যাওয়া যাক একটা গান। যেহেতু বললাম যে মাকে আমরা চাই যে মনের লোভ লালসা হিংসা ত্যাগ হোক, সেটা নিয়েই মায়ের প্রতি একটা বন্দনা জানাচ্ছি আমি। জাগো দুর্গা দুর্গতি নাশিনী মা, সিংহ সিমন্তিনী সিংহ বাহিনী অসুর বিনাশিনী, জাগো মা, জাগো দুর্গা দুর্গতি নাশিনী মা। জাগরণ রঙ্গিনী মহারণ রঙ্গে দুর্গা তুই ধারায়, জাগো মা বিভঙ্গে। জাগরণ রঙ্গিনী মহারণ রঙ্গে দুর্গা তুই ধারায়, জাগো মা বিভঙ্গে। জাগো দশ প্রহরণ ধারিণী মা, জাগো দশ প্রহরণ ধারিণী মা, জাগো দুর্গা দুর্গতি নাশিনী মা। লক্ষ লক্ষ বার কাঁদিছে ধরণী, এসো মা গো ভবানী ভব ভয় হারিণী। লক্ষ লক্ষ বার কাঁদিছে ধরণী, এসো মা গো ভবানী ভব ভয় হারিণী। জাগো মা গো চণ্ডী চণ্ডা বিনাশিনী, সঙ্গী সনাতনী জাগো মা ত্রিনয়নী। জাগো মা গো চণ্ডী চণ্ডা বিনাশিনী, সঙ্গী সনাতনী জাগো মা ত্রিনয়নী। জাগো ত্রিজগৎ ধারিণী মা, জাগো ত্রিজগৎ ধারিণী মা, জাগো দুর্গা দুর্গতি নাশিনী মা। সিংহ সিমন্তিনী সিংহ বাহিনী অসুর বিনাশিনী, জাগো মা, জাগো দুর্গা দুর্গতি নাশিনী মা, জাগো দুর্গা দুর্গতি নাশিনী মা, জাগো দুর্গা দুর্গতি নাশিনী মা। অপূর্ব অপূর্ব, এত সুন্দর গানটা, মানে একটা অন্য রকম, ভীষণ সুন্দর কমলিকা। এটা আমার গুরুজির থেকে শেখা ইমন রাগের ওপর। আচ্ছা, তবে তুমি ধরলে, আমরা গানটা আস্তে আস্তে শুনলাম এবং যেটা শেষ করলে সমাপ্তি, যেটা রেশটা টানলে, ওই রেশটা না মনে হলো থেকে গেল তোমার গানটা শেষের পরেও। ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, এটা আমার খুব বড় প্রাপ্তি, সবার ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে সবাইকার, মানে আমরা তো বলতে পারছি। আর ওঙ্কারের বন্ধুরা ওখান থেকে যারা দেখছেন তারা কমেন্টে আমাদের জানাবেন যে কতটা সুন্দর লাগলো। অবশ্যই
একটু আসবো এবার শিল্পীদির কাছে। শিল্পীদি, কবিতা তো তোমার কাছে শোনার আবদার রাখবই, কিন্তু আরও একটা বিষয় জিজ্ঞাসা করব, যেটার জন্য তোমার এত পরিচিতি সবাইকার কাছে। প্রথমত অভিনেত্রী, কারণ প্রথমত অভিনেত্রী সেই হিসাবেও তুমি বহু বিশিষ্ট গুণীজনেদের সাথে কাজ করেছো, তাদের সান্নিধ্যে এসছো। অনেক সময় তো পুজোর সময় সব সময় তো কলকাতায় থাকা হতো না, তাই না? আমি কলকাতা ছেড়ে কোথাও যাই না, শুটিংয়ের টাইমটা সেই মতো নিতে। হ্যাঁ, এবং কোনো বেড়াতে যাওয়া বা মানে যতই লোভনীয়, আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, কিন্তু পুজোর সময়টা আমি আজ অবধি আমি মনে করতে পারি না আমি কখনো কলকাতা ছেড়ে কোথাও থেকেছি। আচ্ছা, তোমাদের মানে যখন টাইমগুলো, যে ডেটগুলো হতো ওই দুর্গা পুজোটাকে বাদ দিয়ে শিডিউল রেডি করতে। আচ্ছা আচ্ছা। আর দিদি, আরও একটা বিষয় জানবো, যে এখন তো তুমি অভিনেত্রীর পাশাপাশি পরিচালক, প্রযোজক দুটোই। সেক্ষেত্রে পুজোর আগে আগে দর্শকদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তির তালিকাটায় কী কী রেখেছিলে? আমি তো একটার সাথে খুবই মানে পরিচিত, যেটা ভীষণ দুটো, একটা তোমার মা, আর একটা অনলাইন হবে, যেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলে সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে। এই বিষয়গুলো নিয়ে একটু জানবো। মা দিয়েই বলি, দুর্গাপুজো আমার কাছে, এমনি তো দুর্গাপুজো যে কোনো বাঙালির আবেগ, স্পেশাল। আর আমার কাছে সারা জীবন এই দুর্গাপুজো আরও আরও মানে অর্থবহ হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে আমার প্রথম পরিচালনায় শর্ট ফিল্ম হচ্ছে মা দুর্গাকে নিয়েই, যেখানে দেখা যাচ্ছিল যে একটি বনেদি বাড়ির পুজো। তোমরা ইউটিউবে দেখতে পাবে, ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে চলছিল, ওরা বোধহয় ইউটিউবে দিয়ে দিয়েছে। বনেদি বাড়ির দুর্গা পুজো, সেখানে ঠাকুমা বাচ্চাদের সবসময় এই শিক্ষাই দেয় যে সবাইকে সমান চোখে দেখবে, মায়ের কোনো জাত হয় না। তো সেই বাড়ির ছেলেটি স্কুল যখন যাচ্ছে, দেখে রাস্তায় একজন, ওই ফুটপাথে একজন বসা কাগজ কুড়ানি, সে জল চাইছে এবং খুব কষ্ট হচ্ছে, তার ছেলেটি আশেপাশে কোথাও নেই। এবং তখন সে ছুটে যায়, খুব কাজ ছিল কাগজ কুড়ানি, তাকে তার নিজের ওয়াটার বটল থেকে জল দেয়। এবং বাড়িতে যে কেয়ারটেকার, যে তাকে নেওয়া আসা করে, তাদের বাড়ির যে কাজের ভদ্রলোকটি, সে এসে কমপ্লেন দেয়। এবং ওই চৌধুরী বাড়ির দালানে, ঠাকুর বাড়ির বড় দালানে একটা মানে গুরুগম্ভীর পরিবেশ তৈরি হয়ে যায় যে এই বংশের ছেলে কাগজ কুড়ুনিকে জল খাইয়েছে। এবং তখন বাড়িতে দুর্গা ঠাকুরের ঠিক পুজোর কয়েকটা দিন আগে, স্কুল ছুটি পড়ার দিন। আর তোমরা তো জানোই যে সাবেকি যে বনেদি বাড়িগুলো ওই দালানেই মাতৃ প্রতিমা নির্মিত হয় আর কি। সামনে এরকম প্রতিমা রয়েছে, আর বাড়িতে সবাই এসেছে, সবাই বলছে এটা কি শিক্ষা, এই জন্য তোমাকে এই স্কুলে পড়েছি। তার মা তাকে সমালোচনা করছে, সবাই কিছু করছে। তখন ওই বাচ্চাটি বলে যে কেন ঠাম্মা, তুমি তো বলেছিলে মায়ের কোনো জাত হয় না, যদি কাকিমা আমার মায়ের মতো হয়, জেঠিমা আমার মায়ের মতো হয়, তাহলে ওই কাগজ কুড়োনি সেও তো রাজুর মা, সে কেন আমার মা হতে পারে না? তাকে কেন তৃষ্ণার সময় একটু জল দেওয়া যায় না? এবং তারপরে একটি গান আমি লিখি, সুরকার এবং সঙ্গীত শিল্পী তথাগত ভট্টাচার্য ও গায়, গর্ভে যিনি ধারণ করেন তিনিই হলেন মা, মা হলেন বিশ্ব জননী, তার নেই কো তুলনা। তো এই ছবিটি আমাকে দেশে বিদেশে প্রচুর পুরস্কার এনে দিয়েছেন এই মা দুর্গা। সবাই আমার কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় আজকে দিন অবধি ভরসা করছেন। তো এই জন্য দুর্গা মা আমার কাছে আরও আরও আপন মা হয়ে গেছেন। কেন, মা দুর্গার হাত ধরেই আমার এই কাজ শুরু। যেটা বললাম অনলাইন হবে, অনলাইন হবেতে আমি দেখিয়েছি যে এই দুনিয়া, তোমরা যখন বলছিলে না, অপরূপা যখন বলছিলে যে ভয় করে এখন বেরোতে, আগে একটা নির্দিষ্ট চৌহদ্দির মধ্যে থাকলেও ভয় ছিল না, এখন সবসময় ভয়। তার জন্য কি সবটাই ওরা দায়ী? অনলাইন হবেতে আমি দেখিয়েছি একটি বাচ্চা, তার বাবা মার সেপারেশন চলছে এবং বাচ্চাটি মামার বাড়িতে থাকে। সে দেখে তার অন্য মানে ভাই বোনরা বাবা মার আদর পায়, স্কুল যাওয়ার সময় তারা কপালে চুমো খায়, কিন্তু তাকে কেউ আদর করে না। আর সব কিছু শপিং হচ্ছে অনলাইনে, ফ্লাইটের টিকিট হচ্ছে অনলাইনে, খাবার ডেলিভারি হচ্ছে অনলাইনে। এবার একটা সময় সে জানতে পারে তার বাবা মার ডিভোর্স হয়ে যাবে, আর তাকে তার জন্মদিন, তখন তাকে এই ছবিটিতে অভিনয় করেছে রাজেশ শর্মা এবং একটি নতুন ছেলেকে আমি ইন্ট্রোডিউস করেছি, ছেলেটি খুব ভালো অভিনয় করেছে বাচ্চাটি। যখন জন্মদিনের রাত্রে তাকে প্রশ্ন করা হয় কি চাই উজান বেটা, বলো বাবা কি চাই, অনলাইন অনলাইন ম্যাজিক ম্যাজিক, তুমি যা চাইবে এনে দেবো। তখন বাচ্চাটি তাকে বলে বাবা মার একসাথে থাকা আর আমাকে
অনেক অনেক ভালোবাসা, বলো না এটা অনলাইনে পাওয়া যাবে এবং ভদ্রলোকের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। এটা কিন্তু ইউটিউবে এখন ওটিটি প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাবেন। আর এবছর 2025-এ আমার বহু জায়গায় পুরস্কার পাচ্ছে একটি ছবি দায়ীকে। এটাই আমি ভেবেছিলাম বলবো, অপরূপা জিজ্ঞেস না করলেও বলবো। এই যে বাচ্চারা এত রিলস করছে, ছেলেমেয়েরা এই যে ঘড়ি পড়ছে 6 বছর 7 বছর বয়স থেকে, এখন তো 2 বছরের বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। এর জন্য কি ওরা দায়ী? একদমই না। আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন 1 বছর থেকে 5 বছর বাচ্চাদের বিভিন্ন রকম পোশাক পরিয়ে, চশমা পরিয়ে ফলোয়ার্স, ভিউয়ার্স, লাইকস পাওয়ার জন্য প্রচুর বাবা মা দিনের মধ্যে বোধহয় 10 ঘন্টা সময় ব্যয় করে দিচ্ছে। বিটার ট্রুথ, কিন্তু এটা সত্যি রিয়ালিটি, যে তাদের ছেলে মেয়ে, আমার ছেলে এভাবে খাচ্ছে, আমার ছেলে এভাবে কাঁদছে, আমার ছেলে এভাবে নাচ করছে, এবং তার মধ্যে বাংলা গানের সংখ্যা অত্যন্ত কম। এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যাচ্ছে, তাদের উঁচু ক্লাস হচ্ছে, পড়ার চাপ হচ্ছে, তখন যখন বাবা মা মানে তাদের বাধা দিচ্ছে, তারা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে, চুরি করছে, ইভেন মার্ডার অবধি করছে। এর জন্য দায়ী কে? আমরা, বাবা মা, অভিভাবক। এটা নিয়ে আমি একটি ছবি করেছি, স্বনামধন্য অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বাদশা খ্যাত শঙ্কর ঘোষ থেকে বহু কলাকুশলীরা টলি ইন্ডাস্ট্রি রয়েছে। এই ছবিটি বহু পুরস্কার পেয়েছে, কিন্তু পুরস্কার পাওয়া আমার লক্ষ্য নয়, পুরস্কার সম্মানের, ভালোবাসার। আমার লক্ষ্য হচ্ছে আমাদের শৈশবটাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের বাচ্চারা শৈশব কোথা থেকে পাবে? মা দুর্গার মুখের দিকে তাকাবার সময় কোথায় তাদের? একেবারে একেবারে। এটাই আমার পুজোর ছবি দায়িত্ব। তো দিদি, একটা কবিতা দিয়ে আজকে আমরা একেবারে সমাপ্তি পর্বে চলে এসেছি। একটা কবিতা দিয়ে শেষ করব আজকে আমাদের নবমীর এই বৈঠক। পারতে হয়, কখনো কখনো এই জীবনে কিছু কিছু ছাড়তে হয়। একটা নিঃশ্বাস ছেড়ে তবেই আরেকটা শ্বাস টানতে হয়। বুকে অবোধ কান্না চেপে সন্তানকে ছাড়তে হয়। তার কেরিয়ার, বিদেশ যাওয়া মেনে নিতে পারতে হয়। নতুন জীবনে প্রবেশ করে পুরনো প্রেম ছাড়তে হয়। ভালোবাসার রঙিন স্মৃতি গলা টিপে মারতে হয়। সংসারের জোয়াল মেনে কত যে সব ছাড়তে হয়। ছবি আঁকা, গানের খাতা জীবন থেকে কাটতে হয়। ডিভোর্স পেপার সাইন করে সঙ্গীর হাত ছাড়তে হয়। সম্পর্কের পোক্ত শিকড় তিক্ত হলে নাড়তে হয়। মৃত্যুর কাছে নত হয়ে জীবনটাকেও হারতে হয়। হ্যাঁ, একদিন সবাইকেই এই পৃথিবীটাও ছাড়তে হয়, আমাদের পারতে হয়। বাহ, অসাধারণ। আজকের বৈঠকে, নবমীর বৈঠকে পর্ব এই কবিতা দিয়েই আমরা শেষ করছি। নবমীর সন্ধ্যায় অনেক অনুষ্ঠান আছে, ওঙ্কার বাংলার পর্দায় চোখ রাখুন এবং পাশাপাশি পুজোর আনন্দ ভীষণভাবে উপভোগ করুন। সকলে ভালো থাকুন। শুভ মহানবমী। আরও একবার সবাইকে মহানবমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এক্ষুনি অপরূপাদি যেটা বলল, নবমীর সন্ধ্যায় কিন্তু আমাদের আরও জলসার আয়োজন রয়েছে, তাই ওঙ্কার বাংলার পর্দায় চোখ রাখতে একদম ভুলবেন না।